ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার তোমাদের বায়োলজি পড়াই। আজকে আমি প্লান্ট অ্যানিম্যাল কিংডম অর্থাৎ প্রাণী রাজ্যের কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো আলোচনা করব। এবং তারপরে যেহেতু আজকে তোমরা খুব কম এসছো, সেই জন্য আমি এই যেটুকু পড়িয়েছি সেইটুকুর ওপরে সেইটাই আবার আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। আর যারা আমরা ভিডিও দেখো তারা, আমার একটা ইউটিউব আছে, নাম হচ্ছে শান্তনু স্যারের পাঠশালা, তারা এটা দেখবে এবং যদি তোমাদের মনে হয় যে এর থেকে তুমি উপকার পাচ্ছ, তাহলে এটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, আর তোমরা নতুন এসছে, তোমরা আমার কাছে পড়েছো। আমি প্রথম থেকে শুধুমাত্র প্রশ্নগুলো জিজ্ঞাসা করি, তোমরা পারো কিনা দেখো। প্রথম প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহ টিউনিক পর্দা দিয়ে আবৃত থাকে? বলো, কোন পর্বের প্রাণীদের দেহ টিউনিক পর্দা দিয়ে আবৃত থাকে? সেফালোকর্ডাটা নয়, ইউরোকর্ডাটা। কারণ ইউরোকর্ডাটার অপর নাম হচ্ছে টিউনিকাটা। টিউনিকাটা, সেই জন্য টিউনিকাটা পর্বের একটি প্রাণীর নাম বলো তো। বা ইউরোকর্ডাটা, এটা তো ইউরোকর্ডাটা হবে। একটি প্রাণীর নাম হচ্ছে মলগুলা বা অ্যাসিডিয়া। মনে আছে? ছবিটা এঁকেছিলাম মলগুলা, বা মলগুলা ছবি এঁকেছিলাম এরকম করে, এরকম একটা ছবি এঁকেছিলাম। এরকম একটা ছবি এঁকেছিলাম না, মলগুলা। এই যে মলগুলার একটা ছবি এঁকেছিলাম, মনে এসছে? এটা হচ্ছে মলগুলা, ছবিটা এঁকেছো তোমরা, খাতা দেখো। তাহলে কোন পর্বের প্রাণীদের দেহ টিউনিক পর্দা দিয়ে আবৃত? এটা হচ্ছে কোন পর্ব? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটাকে টিউনিকাটা বলে। এটা হচ্ছে মলগুলার ছবি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পর্বের প্রাণীদের রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়? বলো, রেট্রোগ্রেসিভ রূপান্তর মানে কি? রেট্রোগ্রেসিভ রূপান্তর মানে হচ্ছে, রেট্রোগ্রেসিভ রূপান্তর লার্ভা থাকবে, লার্ভা দশা থাকবে এবং সেটাই পূর্ণাঙ্গ দশায় পরিণত হবে। কিন্তু লার্ভা দশার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ দশা থেকে উন্নত হবে। লার্ভা দশার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ দশা থেকে যখন উন্নত হয় এবং লার্ভা দশার বৈশিষ্ট্যগুলি পূর্ণাঙ্গ দশায় অবলুপ্তি ঘটে, তাকে রেট্রোগ্রেসিভ রূপান্তর বলে। এই মলগুলার মধ্যেই এটা দেখা যায়, অর্থাৎ ইউরোকর্ডাটার মধ্যে এটা দেখা যায়। বুঝতে পেরেছি? তাহলে রেট্রোগ্রেসিভ রূপান্তর হচ্ছে লার্ভা দশা পূর্ণাঙ্গ দশা থেকে উন্নত হবে এবং লার্ভা দশা পূর্ণাঙ্গ প্রাপ্ত হলে তার এই বৈশিষ্ট্যগুলি অবলুপ্তি ঘটবে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, দেখো, স্ট্যাটোসিস্ট। স্ট্যাটোসিস্ট কোন পর্বের প্রাণীদের জ্ঞানেন্দ্রিয়? ভালো করে ভাবো। স্ট্যাটোসিস্ট, হ্যাঁ না, স্ট্যাটোসিস্ট কোন পর্বের প্রাণীদের? টিনোফোরা, কারেক্ট। টিনোফোরা, টিনোফোরা হচ্ছে টিনোফোরা পর্বে প্রাণীদের জ্ঞানেন্দ্রিয় নাম কি? স্ট্যাটোসিস্ট। 4 নম্বর প্রশ্ন, দেখো, ট্রোকোফোর লার্ভা কোন কোন পর্বের প্রাণীদের দেখা যায়? কতদিন লিখেছিলাম? 2টো পর্ব, একটা হচ্ছে মোলাস্কা আর একটা হচ্ছে অ্যানিলিডা। তাদের ট্রোকোফোর লার্ভা দেখা যায়। প্যানুলা লার্ভা কোন প্রাণীদের দেখা যায়? প্যানুলা লার্ভা দেখা যায় নিডারিয়া পর্ব। আচ্ছা, এই প্রশ্ন উত্তরগুলো আমি লিখে দেবো এখানে, কারণ আচ্ছা আমি প্রশ্নগুলো উত্তর লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে লিখে নিও। অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের এই অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে
কোন পর্বের প্রাণীদের দেহ টিউনিক পর্দা দিয়ে আবৃত? টিউনিক পর্দা দিয়ে আবৃত হচ্ছে ইউরোকর্ডাটা। হ্যাঁ, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা বা টিউনিকাটা, ইউরোকর্ডাটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পর্বের প্রাণীদের রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়? এটাও কিন্তু এই ইউরোকর্ডাটা। কেমন? ইউরোকর্ডাটা। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, স্ট্যাটোসিস্ট কোন পর্বের প্রাণীদের জ্ঞানেন্দ্রিয়? বলো। টিনোফোরা। টিনোফোরা। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রোকোফো লার্ভা কোন কোন পর্বের প্রাণীদের দেখা যায়? একটা হচ্ছে মোলাস্কা, আর হচ্ছে অ্যানিলিডা। 5 নম্বর প্রশ্ন দেখো, প্যানুলা লার্ভা কোন পর্বের প্রাণীদের দেখা যায়? এটা হবে নিডারিয়া। এটা কি হবে? নিডারিয়া। 6 নম্বর প্রশ্ন দেখো, বোজানেসের অঙ্গ কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ বলো? না, এটা তো 6 নম্বর। 6 নম্বর কোথায় গেল? 6 নম্বর লিখিনি নাকি? 6 নম্বরটা লেখা হয়নি, 7 লেখা হয়ে গেছে। আচ্ছা, 7 5 কি 5 হচ্ছে, আচ্ছা 5 হয়েছে, 6 নেই, 7 হচ্ছে টিনোফোরা। টিনোফোরা প্রাণীদের গমনাঙ্গের নাম বলো। হ্যাঁ, ভালো। টিনোফোরা পর্বের প্রাণীদের গমনাঙ্গের নাম কমপ্লেট। কি নাম? কমপ্লেট। কটা থাকে সংখ্যায়? 8টি। সিলিয়া যুক্ত, লেখা আছে দেখবে, সিলিয়া যুক্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে বোজানেসের অঙ্গ কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ বলো? বোজানেসের অঙ্গ কাদের? এটা মোলাস্কা। মোলাস্কা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে বোজানেসের অঙ্গ। 9 নম্বর দেখো, বুকগিল কোন প্রাণীর রেচন অঙ্গ? বুকগিল হচ্ছে এটা হচ্ছে বুকগিল কাদের? না, বুকগিল হচ্ছে ওদের কাঁকড়া বিছে। বুকগিল কাদের? কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে এদের হচ্ছে বুকগিল। আর বুকলাং বলতে তো বুকলাং লেখা হয়নি। বুকলাং হচ্ছে রাজ কাঁকড়া। বুকলাং হচ্ছে রাজ কাঁকড়া। আচ্ছা, 10 নম্বর দেখো, নেফ্রিডিয়া কোন কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ? দন্তের নাম কি আছে? নিডো, একটা হচ্ছে নিডারিয়া, একটা হচ্ছে নিডারিয়া, আর একটা কিন্তু না, আর একটা হচ্ছে নিডারিয়া। কতদিন পড়িয়েছিলাম? সেফালোকর্ডাটা। দেখো, সেফালোকর্ডাটার মধ্যে লেখা আছে সেফালোকর্ডাটা। এই 2টি পর্বের রেচন অঙ্গের নাম হচ্ছে, আছে লেখা, ইউরোকর্ডাটা না সেফালোকর্ডাটা। 11 নম্বর দেখো, ডিপ্লোব্লাস্টিকা প্রাণীর গহ্বর যে কোষ দিয়ে পূর্ণ থাকে তার নাম কি? তার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তার নাম কি? মেসোগ্লিয়া কোষ দিয়ে পূর্ণ থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বর দেখো, রক্তবাহ এবং রক্ত কোন ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয় বলো? মেসোডার্ম। কোন স্তর থেকে তৈরি হয়? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এর মধ্যে মেসোডার্ম থেকে তৈরি হয়। 13 নম্বর দেখো, কোন প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে তৈরি? না, মোলাস্কা নাই, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে সন্ধিপদী, যেমন আরশোলা। কাইটিন মানে কি? কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। প্যারাপোডিয়া কি বলো? প্যারাপোডিয়া বলো তো দেখি আগে। কারেক্ট, সাঁতার কাটার অঙ্গ কাদের?
অ্যানিলিডা অ্যানিলিডা পর্বের সাঁতার কাটের অঙ্গ, তাই তো? সাঁতার খুব সংক্ষেপে লিখছি আমি। কাটার যে বিশেষ অঙ্গ থাকে এটাই নাম হচ্ছে প্যারাপোডিয়া। 15 নম্বর দেখো, 15 কি আছে? র্যাডুলা কি বলো তো? মোলাস্কা পর্বের প্রাণীদের খাদ্য গ্রহণকারী। তাহলে মোলাস্কা পর্বের প্রাণীদের এই পর্বের প্রাণীদের খাদ্য গ্রহণকারী অঙ্গ, পর্বের খাদ্য গ্রহণকারী অঙ্গ। নেক্সট হচ্ছে 16 হিমোশিল্পী, রক্তপূর্ণ দেহগহ্বর। কাদের দেখা যায় বলো? আর্থ্রোপোডাদের দেখা যায়। কারেক্ট, রক্তপূর্ণ দেহগহ্বর এটা দেখা যায় আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা ক্ষেত্রে দেখা যায়। 17 দেখো, জল সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায় বলো? কারেক্ট, পরিফেরা পর্বের প্রাণীদের জল সংবহন তন্ত্র দেখা যায়। 18 নম্বর বলো? নালিকাতন্ত্র কি পরিফেরা? ঠিক করে বলো। না, জল সংবহন তন্ত্র পরিফেরা হবে না। জল সংবহন তন্ত্র হচ্ছে একাইনোডার্মাটা। আর এই নালিকাতন্ত্র হচ্ছে পরিফেরা। 19 নম্বর দেখো, টিউব ফিট মানে এদের কাদের? একাইনোডার্মাটা। কুড়ি নম্বর প্রশ্ন বলো। কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টেল পর্দা থাকে? মোলাস্কা। আমরা আজকে 20টা প্রশ্ন অ্যান্সার এখানে লিখলাম। দেখো এখানে তোমরা এই 20টা প্রশ্ন মুখস্থ করে নেবে। আমি আজকে যে প্রাণীগুলো ছবি এঁকেছি, অলরেডি এঁকেছি, সেই ছবি আঁকছি এবং ছবি এঁকে তোমাদের সেই প্রাণীগুলো সম্বন্ধে আলোচনা করছি। আচ্ছা, এই উত্তরগুলো লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা মুছে দেবো কি? আমি আজকে যে প্রাণীগুলো আমি বিভিন্ন পর্বগুলো আমি এঁকেছি সেইগুলো আমি এইটা নিয়ে আজকে আর আলোচনা করছি না। কটাটা পর্ব নিয়ে আজকে আর তোরা আসেনি। আমি যেটুকু পড়িয়েছি সেটা আমি আজকে আলোচনা করব। হ্যাঁ, পরীক্ষা কি করে নেব? পরীক্ষা নেব, হ্যাঁ, আগামীকাল। মানে তোমাদের চিন্তা নেই, আমি কাউকে একটু শাস্তি দিচ্ছি না এখন। তোমরা আসবে, হয়নি আর ওদের বলো না পরীক্ষা, তাহলে ভয়তেই আসবে না। আমি পরীক্ষাটা নেব, আমি পড়িয়ে নেবো যেটুকু বাকি আছে, তারপর পরীক্ষাটা নিয়ে পরে। হ্যাঁ, পুরোটা আমি না পুরোটাই করে দিয়ে দেবো। আমি পড়িয়ে দেবো, পড়িয়ে বেশি প্রশ্ন নেই, প্রশ্ন অলরেডি আমি পড়ে ফেলেছি। 40টা প্রশ্ন আছে, এই যে ছবি এঁকেছি এগুলো রিমার্কেশন করতে হবে। আচ্ছা, একদম প্রথম থেকে আমরা শুরু করি। একদম প্রথমে হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যাদের একটা কোষ দিয়ে তৈরি তাদের কি বলে? যাদের দেহ একটি কোষ দিয়ে তৈরি তাদের কি বলা হয়? এককোষী। এই প্রাণীদের বলে প্রোটোজোয়া। কি বলে? যাদের, তুমি পেন নিয়ে এসো, পেন দিয়ে লেখো।
এককোষী পর্বের প্রাণীদের কি বলে? প্রোটোজোয়া। একটা ছবি আমি এঁকেছিলাম প্রোটোজোয়া পর্বের প্রাণী। দেখো এর মধ্যে এটা হচ্ছে ক্ষণপদ, এটা কি ক্ষণপদ বা সিউডোপোডিয়া। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা হচ্ছে সংকোচী গহ্বর, সংকোচী গহ্বর। অ্যামিবা, অ্যামিবা ছাড়াও এককোষী একটি প্রাণীর নাম হচ্ছে প্যারামেসিয়াম, তাই তো? অ্যামিবা ছাড়াও একটি প্রাণীর নাম হচ্ছে আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন বলি, দাও কতটা মনে আছে। কোন পর্বের প্রাণীদের দেহে দুটি নিউক্লিয়াস থাকে এবং একটি বড় একটি ছোট? এই নিউক্লিয়াসটির নাম কি? আগের চ্যাপ্টারে পড়েছিলাম, এই প্যারামেসিয়ামের ছবি এঁকেছিলাম। দুটো নিউক্লিয়াস, একটা হচ্ছে বড়, তার নাম হচ্ছে ম্যাক্রো, আর ছোট নিউক্লিয়াসটির নাম মাইক্রো। প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি? নাম সিলিয়া। আর অ্যামিবার নাম হচ্ছে সিউডোপোডিয়া বা ক্ষণপদ। তাহলে দেখো এদের এদের কিন্তু গমনাঙ্গের নাম ক্ষণপদ এবং নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, এক বা একাধিক সংকোচী গহ্বর থাকে, এছাড়া খাদ্য গহ্বরও থাকে। আর এরা হচ্ছে এককোষী এবং আণুবীক্ষণিক। প্রথমেই বৈশিষ্ট্য এককোষী এবং আণুবীক্ষণিক। গমনাঙ্গের নাম ক্ষণপদ, সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, এক বা একাধিক সংকোচী গহ্বর থাকে। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বহুকোষী প্রাণী। বলো এবার বহুকোষী যে প্রাণী। এবার আমরা বহুকোষী প্রাণীর মধ্যে চলে যাব। বহুকোষী, বহুকোষী প্রাণীদের কি বলে? বহুকোষী প্রাণী যারা, তাদের কিন্তু বলা হয় মেটাজোয়া। এই মেটাজোয়ার মধ্যে, মেটাজোয়া তো, এইবার এই মেটাজোয়ার মধ্যে যাদের কলাতন্ত্র গঠিত হয়নি, কলাতন্ত্র গঠিত হয়নি, তাদের কি বলে বলো? গঠিত হয়নি, তাদের কি বলে? প্যারাজোয়া, প্যারাজোয়া। আর যাদের কলাতন্ত্র গঠিত হয়েছে, ছক বার করো, কলাতন্ত্র গঠিত হয়েছে তাদের কি বলে? ছকের নিচে লেখা আছে, বলো। এন্টারোজোয়া। ছকটা বের করেছো? ছক মুখস্থ করছো না কেন বলো? এই দুটো প্রথমে তো দেখো, বহুকোষী প্রাণী এদের দুই ভাগে ভাগ করা হয়েছে, 1 এবং 2। কিসের ভিত্তিতে? যাদের কলাতন্ত্র গঠিত হয়েছে, যাদের কলাতন্ত্র গঠিত হয়নি। এবার কলাতন্ত্র গঠিত হয়নি এইরকম একটি প্রাণীর নাম কি? কারেক্ট, পরিফেরা। পরিফেরা উদাহরণ হচ্ছে সাইকন। আমি পরিফেরা, পর্ব পরিফেরা ছবি আঁকছি, খুব তাড়াতাড়ি ছবি আঁকছি। পরিফেরা, দেখো পরিফেরা পর্ব, পরিফেরা, এটা কলাতন্ত্র গঠিত হয়নি। ছবিটা দেখো,
আচ্ছা দেখো, পরিপেরা হচ্ছে সাইকন, আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে সাইকনের ছবি। সাইকন, এটা হচ্ছে একটি সাইকনের ছবি। এখানে চারটে বৈশিষ্ট্য থাকে। এক নম্বর, এখানে এটা হচ্ছে অস্ট্রিয়া, অস্কিউলাম, এটার নাম কি? অস্কিউলাম, এটার নাম অস্ট্রিয়া। এছাড়া আর দুটি বৈশিষ্ট্য আছে, এখানে দেখানো যাচ্ছে না। কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট কোষ। আর একটা বৈশিষ্ট্য নাম হচ্ছে নালিকাতন্ত্র। তাহলে এই চারটে কথা মনে রাখতে হবে। এক, অস্কিউলাম; দুই, অস্ট্রিয়া; তিন, কোয়ানোসাইট কোষ; চার, নালিকাতন্ত্র। দেখো, খুব ভালো করে লক্ষ্য করি, পরিপেরা পর্বের প্রাণীদের দেহে যে ছিদ্রের মাধ্যমে জল প্রবেশ করে তার নাম অস্ট্রিয়া। অনেক ছিদ্র আছে গায়ে, দেখো। আর একটা ছিদ্রের মাধ্যমে যে জলটা বেরিয়ে যায়, অস্কিউলাম। এবার কোয়ানোসাইট কোষ থাকে। কোয়ানোসাইট কোষ কি? কোয়ানোসাইট কোষ হচ্ছে এই যে এখানে যে জল সংবহনটা হয় সেটা নিয়ন্ত্রণ করে কোয়ানোসাইট কোষ, আর যার মাধ্যমে জল সংবহন ঘটে তার নাম নালিকাতন্ত্র। তাহলে বুঝতে পেরেছি আমরা? তাহলে চারটে বৈশিষ্ট্য মনে রাখবে। তাহলে কলাতন্ত্র গঠিত হয়নি, তাদের কি বলা হয়? পরিপেরা, তাই তো? এবার এন্টারোজোয়া, এই এন্টারোজোয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এদের আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে বিভক্ত। মনে করো তো, একটা ভাগ হচ্ছে ডিপ্লোব্লাস্টিকা, আর একটা ভাগ হচ্ছে, আমি ডিপ্লোব্লাস্টিকা নিয়ে আগে আলোচনা করব, ডিপ্লোব্লাস্টিকা পরে আসছি। তাহলে দুটো ভাগে আমি প্রথম ভাগটা আসছি। ডিপ্লোব্লাস্টিকার দুটো পর্ব আছে। একটা হচ্ছে কি নাম? নিডারিয়া। আর একটা পর্বের নাম কি? আর একটা পর্বের নাম হচ্ছে টিনোফোরা। তাহলে দেখো, এই যে এদের দুটি পর্বে ভাগ করেছি, আমি একসঙ্গে লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদের এর মধ্যে ঢুকিয়ে আলোচনা করছি। কারণ হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে যে নিডারিয়া এবং এই টিনোফোরা এই দুটি হচ্ছে ডিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকা মানে কি বলো? কারেক্ট। তার মানে এদের দেহে দুটি স্তর আছে। কি কি আছে? এক্টোডার্ম এবং এন্ডোডার্ম আছে। কি মনে থাকবে? এই দুটি স্তর আছে। তাহলে দুটি স্তর থাকে, ডিপ্লো মানে দুই। এবার আমি নিডারিয়ার একটা ছবি আঁকি। দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, আমি হাইড্রার একটি ছবি আঁকছি। আচ্ছা দেখো, এই যে হাইড্রার ছবিটা এঁকেছি, এখানে একটি মুখছিদ্র আছে, এটা হচ্ছে কোর্সিকা। তাহলে মুখছিদ্রকে বেষ্টন করে কি থাকে? এক নম্বর বুঝতে পারলাম, যেহেতু এটা একটা হাইড্রা। এবার দেখো, এর নাম কি আছে? নিডারিয়া। নিডারিয়া পর্বের যে দংশক কোষ আছে তার নাম কি? তাহলে নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট, এই যে নিডোব্লাস্ট কোষ হচ্ছে দংশক কোষ, তাই তো? দেহের ভেতরে এরকম একটা নালী আছে, এই নালীটার নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা ক্যাভিটি। সিলেন্টেরন বলে এই জন্যে নিডারিয়া পর্বের প্রাণীদের সিলেন্টেরেটা বলে। সিলেন্টেরন এই জন্যে তোমাকে যদি বলে সিলেন্টেরন, কাদের বলে? এদের বলা হয়। কেন?
একটা নালী আছে। এবার দেখো এদের প্রথম যে স্নায়ু জালক তৈরি হয়েছিল, স্নায়ুতন্ত্রটা কেমন দেখতে? স্নায়ুতন্ত্র তৈরি হয়েছিল, এটা দেখতে হচ্ছে জালকের ন্যায়। কেমন? জালকের ন্যায়। তাহলে আমরা এই যে কতগুলো বৈশিষ্ট্য বললাম, দেহ এই যে মুখচিত্রকে বেষ্টন করে কোষিকা থাকে, দেহের দংশকোষ থাকে তার নাম নিডোপ্লাস্ট, দেহের মাঝখান দিয়ে একটা গহ্বর থাকে তার নাম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। স্নায়ুতন্ত্র জালকের ন্যায়। হাইড্রা ছাড়া আরেকটি প্রাণীর নাম হচ্ছে অরিলিয়া। বলো তো অরিলিয়ার একটি বৈশিষ্ট্য? মেডুসা বলে একটি কি থাকে? জননাঙ্গ থাকে। এবার দেখো টিনোফোরা পর্বের প্রাণী। টিনোফোরা, বড় একটি ছবি আছি আমি, বড়োর একটা ছবি আঁকি। এপাশে এটা কিন্তু দ্বিঅরীয় প্রতিসম, অর্থাৎ এইদিকে আমি চারটে দেখাচ্ছি, তো এই যে চারটে দেখাচ্ছি এগুলো হচ্ছে কমপ্লেট। এগুলো কি? এগুলো কমপ্লেট। কমপ্লেট হচ্ছে গমনাঙ্গ, কমপ্লেট চিলিয়াযুক্ত, দেহের দুপাশে থাকে। মোট সংখ্যা কয়টি? 8টি। এটা হচ্ছে গমনাঙ্গ, মনে রাখবে। তাহলে কমপ্লেট থাকে। এছাড়া একটি আঠালো কোষ থাকে, তার নাম ক্লোরোপ্লাস্ট কোষ। তার নাম কি? ক্লোরোপ্লাস্ট বা ল্যাসোকোষ। ক্লোরোপ্লাস্ট কোষের অপর নাম বলো? ল্যাসোকোষ। ল্যাসোকোষ থাকে। তাহলে ক্লোরোপ্লাস্ট কোষ বা ল্যাসোকোষ থাকে। দ্বিঅরীয় প্রতিসম। এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। এবার আরেকটা বৈশিষ্ট্য কি বলো? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের বিশেষ জ্ঞানেন্দ্রিয় থাকে, তার নাম কি? স্ট্যাটোসিস্ট। এই যে তাদের চারটে বৈশিষ্ট্য: 1 দ্বিঅরীয় প্রতিসম, দেহে 8টি সিলিয়াযুক্ত কমপ্লেট থাকে, তারপরে আঠালো কোষ হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, বিশেষ জ্ঞানেন্দ্রিয় থাকে, তার নাম স্ট্যাটোসিস্ট। এটা হচ্ছে বড়। আরেকটা প্রাণীর নাম হচ্ছে হার্মিফোরা। হার্মিফোরার ক্ষেত্রে কি থাকে বলো? 2টি কোষিকা থাকে। যদি বড় না হলে তাহলে এদের 4টে বৈশিষ্ট্য, কিন্তু যদি হার্মিফোরা হয় তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা বৈশিষ্ট্য থাকে, তাহলে তার নাম কি? 2টি কোষিকা থাকবে। তাহলে আমরা ডিপ্লোপ্লাস্টিকা হলাম। এবার আমরা চলে যাব ডিপ্লোপ্লাস্টিকা। এই দিকটা মুছে দিই। ডিপ্লোপ্লাস্টিকা। এটা বড় না, বেরো। এটা বড় না, বেরো হবে। আচ্ছা, এবার আমরা যাব ডিপ্লোপ্লাস্টিকা। এটা তো 1 নম্বর গেল। ডিপ্লোপ্লাস্টিকা। আচ্ছা, ডিপ্লোপ্লাস্টিকা মানে কি বলো? কটা স্তর আছে এদের দিয়ে? কিন্তু কি কি আছে? একটোডার্ম, তার মাঝখানে থাকে মেসোডার্ম, এবং তারপরে কি স্তর থাকবে? এন্ডোডার্ম, তাই তো? এই 3টে স্তর থাকে। এবার আমরা ডিপ্লোপ্লাস্টিকা, এই ডিপ্লোপ্লাস্টিকা প্রাণীদের কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে 3 ভাগে বলো? সিলোমে। বলো, সিলোমের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত। 1 নম্বর বলো? অ্যাসিলোমেটা। অ্যাসিলোমেটা
অ্যাসিলোমেটা এই পর্বের অ্যাসিলোমেটা যে পর্ব এ মানে কি না, সিলোম নেই, সিলোম নেই, তাহলে তাদের আমরা কি বলবো অ্যাসিলোমিটা। একটা ছবি আমরা দেখেছিলাম, আচ্ছা বলো, এখানে একটা ছিদ্র থাকে, তার নাম কি মুখছিদ্র। মুখছিদ্রের নিচে এই জায়গায় কি থাকে, এখানে কি থাকে জনন ছিদ্র থাকে, এখানে এখানে থাকে আর চোষক থাকে, এখানে নিচের দিকে একটা চোষক থাকে, একে বলে মুখচোষক। এখানে কি থাকে মুখচোষক থাকে, তার নিচে থাকে জনন ছিদ্র, জনন ছিদ্র থাকে, এখানে রেচন ছিদ্র থাকে। তাহলে রেচন ছিদ্র জনন ছিদ্র আলাদা। এবার এদের দেহে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। এখানে আরেকটি চোষক থাকে, অ্যাসিটাবুলাম বলে। এখানে ছবিতে দেখবে এখানে আরেকটা ছিদ্র, এখানে আরেকটা ছিদ্র থাকে, একে অ্যাসিটাবুলাম বলে। এটা অঙ্কীয় চোষক, এটা হচ্ছে অঙ্কীয় চোষক। এই যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে কোন কৃমি বলো তো? এটা না, কোন কৃমি না, ফিতা কৃমিও না, এটা হচ্ছে যকৃৎ কৃমি। এটা যকৃৎ কৃমি, ফিতা কৃমি ছবি তোমরা 9-এ পড়েছো। তাহলে অ্যাসিলোমেটা এদের বৈশিষ্ট্যগুলো বলো দেখি। এক নম্বর হচ্ছে এটা বলি, তাহলে অ্যাসিলোমেটা দিয়ে বলি। এক নম্বর হচ্ছে এদের দেহে সিলোম নেই, এক নম্বর সিলোম নেই। এই সিলোম নেই বলে এদের কি বলে? দুই নম্বর হচ্ছে এদের দেহে পৌষ্টিকতন্ত্র গঠিত হয়নি। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, এইটা মনে রাখবে। নেক্সট হচ্ছে যে এদের দিয়ে রেচনতন্ত্রের নাম বলো, খুব ইম্পর্টেন্ট। শিখাকোষ, রেচনতন্ত্র হচ্ছে শিখাকোষ। বলো তো এই রেচন কিভাবে ঘটে, কোন পদ্ধতিতে ঘটে? অসমো রেগুলেশন। কোন পদ্ধতিতে ঘটে? অসমো রেগুলেশন। 4 নম্বর হচ্ছে এদের যে স্নায়ুতন্ত্র দেখতে কেমন? স্নায়ুতন্ত্র মই মানে সিঁড়ি, মইয়ের ন্যায়, মইয়ের ন্যায়। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম। তাহলে দেখো ছবিটা আঁকলাম এবং অ্যাসিলোমেটার পর একে ডিপ্লোব্লাস্টিকার একটি পর ডিপ্লোব্লাস্টিকার 3 ভাগে ভাগ করে। প্রথম ভাগটার নাম হচ্ছে অ্যাসিলোমেটা, দ্বিতীয় ভাগটার নাম কি? সিউডোসিলোমেটা, সিলোমেটা, সিলোমেটা। এই পর্ব দ্বিতীয় পর্ব হচ্ছে সিউডোসিলোমেটা। সিউডো মানে কি? মিথ্যে। সিলোমটা তৈরি হয়েছিল কিন্তু কি দিয়ে এর মধ্যে পূর্ণ নেই, মানে ওই মেসোডার্ম দিয়ে আবৃত নেই, তাই তো? এর অর্থাৎ এদের ছদ্মশিলম থাকে। একটা ছবি আঁকি, এদের উদাহরণ হচ্ছে, এদের উদাহরণ কি? গোলকৃমি, তাই তো? এই পুরুষ কৃমিদের কি থাকে বলো তো? হ্যাঁ মনে আছে, পুরুষ কৃমি। এটা এদের কিন্তু পিনিয়াল সিটা থাকে, অর্থাৎ এদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। এদের মধ্যে কি দেখা যায়? এটা হচ্ছে পুরুষ কৃমি, গোল কৃমি। আর এটা হচ্ছে স্ত্রী গোল কৃমি। এবার দেখো
এখানে যে একটা বিশেষ অঙ্গ দেখছি এটার নাম পিনিয়াল সিটি। এটার নাম কি? পিনিয়াল সিটি। এবার প্রথম বৈশিষ্ট্য বলো, এটা হচ্ছে সিলম, ছদ্ম সিলম থাকে। কি সিলম থাকে? ছদ্ম সিলম। 2 নম্বর বলো, এখানে এই যে বলো পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। পৌষ্টিকতন্ত্র এখানে কিন্তু সম্পূর্ণ, পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। এবার 3 নম্বর হচ্ছে কি, এদের একটা দেহে একটা আবরণ থাকে, তার নাম কি? কিউটিকল। কিউটিকল দিয়ে আবৃত, কিউটিকল দিয়ে আবৃত। 4 নম্বর হচ্ছে এদের কিন্তু যৌন, এটা লিখেছিলাম কিনা জানি না, যৌন দ্বিরূপতা দেখা যায়, মানে পুরুষ আর স্ত্রী প্রাণীদের মধ্যে ভেদ আছে। আর কি বৈশিষ্ট্য আছে? আচ্ছা, তাহলে আমরা পিনিয়াল সিটিতে দেখলাম। তাহলে দেখো সিউডোসিলোমেটা পর্বের প্রাণীদের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলাম। এইবার আমরা সিলোম, এবার কি কিসের মধ্যে যাব? সিলোমেটা। এবার আমরা যেটা যাব সি। এবার দেখো 3 ভাগে ভাগ করেছি। অ্যাসিলোমেটা, অ্যাসিলোমেটার মধ্যে একটি পর্ব আছে, তার নাম কি? এটা পর্বটা লেখা হয়নি তো, এটাই তো লেখা হয়নি, এটা বলনি কেন? প্লাটিহেলমিনথিস। এটার নাম কি? প্লাটিহেলমিনথিস। তাহলে অ্যাসিলোমেটা এই পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। সিউডোসিলোমেটা এই পর্বটার নাম কি? হেলমিনথিস। তাহলে এটা মনে রাখবে যে অ্যাসিলোমেটা মানে হচ্ছে প্লাটিহেলমিনথিস, আর সিউডোসিলোমেটা মানে হচ্ছে এক্সহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের একটি প্রাণীর নাম হচ্ছে যকৃৎ কৃমি। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে ফিতা কৃমি। আরেকটি উদাহরণ কি? ফিতা কৃমি, টিনিয়া সোলিয়াম। কেমন? আচ্ছা, এবার দেখো গোল সিউডোসিলোমেটা হচ্ছে এক্সহেলমিনথিস, গোল কৃমি। আমরা এবার যাব সিলোমেটা। এবার কিসের মধ্যে যাব? এবার আমরা এটা মুছে দিই। এবার আমরা সিলোমেটা, সিলোমেটা এটা এবার হচ্ছে সিলোমেটা। সিলোমেটা মানে যাদের সিলোম আছে, প্রকৃত সিলোম আছে, তাই তো? এরা কোথা থেকে শুরু হয়েছে? অ্যানিলিডা থেকে। পৃথিবীতে যারা এসেছে তারাই কিন্তু সিলোমেটা। তাহলে প্রথমে আমরা এদের আমি 1, 9, 2 করে বলি। প্রথমটা হচ্ছে পর্ব নাম হচ্ছে অ্যানিলিডা। প্রথম পর্বের নাম অ্যানিলিডা। অ্যানিলিডার একটা ছবি আমি আঁকছি, কেঁচো যোগ। কেমন? দেখো আমরা একটা প্রাণী এঁকেছি যোগ। লক্ষ্য করো অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বের দেহ অসংখ্য খণ্ড নিয়ে গঠিত, একে বলে মেটামিয়ার খণ্ড। কি বলে? মেটামিয়ার খণ্ড 1 নম্বর। 2 নম্বর দেখো এদের দেহে রক্ত সংবহন, এদের সিলোমটা আছে তাই একে সিলোমেটা বলে। একে কি বলে? সিলোমেটা, কারণ প্রকৃত সিলোম থাকে। রক্ত সংবহন তন্ত্র বলো। রক্ত সংবহন তন্ত্র কেমন থাকবে? বদ্ধ। 4 নম্বর বলো এদের অ্যানিলিডা পর্বের রেচনাঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট।
রেচনাঙ্গ। রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এবার তাহলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার আমরা চলে যাব পরের প্রাণী। 2 নম্বর হচ্ছে অ্যানিলিডা, পরে হচ্ছে আর্থ্রোপোডা। বিবর্তনের একটি পর্যায়ে অ্যানিলিডার পরে যে প্রাণীরা পৃথিবীতে এসছে তাদের নাম হচ্ছে কি নাম? আর্থ্রোপোডা। পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। দেখো, পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের একটি ছবি আমি আঁকছি। এটা কিন্তু একটা পুঞ্জাক্ষী। এই যে মাথার দিকে রেখেছি এটাকে বলে পুঞ্জাক্ষী। কি বলে? পুঞ্জাক্ষী মানে অনেকগুলো সরলক্ষী যুক্ত হয়ে এই গঠনটা তৈরি হয়েছে। কেমন? এটা হচ্ছে শুঙ্গ। সন্ধিল উপাঙ্গ। আচ্ছা দেখো, এখানে তোমাদের আমি দেখি এটা কার মনে আছে। এটা হচ্ছে পুরুষ আরশোলা। পুরুষ আরশোলা তো এই পুরুষ আরশোলার ক্ষেত্রে এখানে কি কি থাকে? এটা হচ্ছে অ্যানাল। এটার নাম বলো দেখি। অ্যানাল। বলো তো এটা কি আছে? ছবি দেখো। এটার নাম হচ্ছে অ্যানাল। এটা হচ্ছে অ্যানাল স্টাইল। নিচেরটার নাম কি? অ্যানাল। দেখো তো ছবিটা দেখে নাও, দেখো তো ঠিক লিখেছি কিনা। অ্যানাল স্টাইল আর অ্যানাল সার্কাস। উপরেরটার নাম অ্যানাল সার্কাস, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। আর নিচেরটার নাম অ্যানাল স্টাইল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এই পুরুষ, এটা হচ্ছে পুরুষ আরশোলা। এটা কি আরশোলা? পুরুষ আরশোলা। আচ্ছা বলো তো কোন অঙ্গটা স্ত্রী আরশোলার ক্ষেত্রে দেখা যায় না? এই অ্যানাল স্টাইলটা দেখা যাবে না, তাই তো? এটা হচ্ছে সন্ধিল উপাঙ্গ। এটা হচ্ছে সন্ধিল উপাঙ্গ। আচ্ছা দেখো, তাহলে আমরা এদের বৈশিষ্ট্য হচ্ছে বহিঃকঙ্কাল থাকে। আচ্ছা বহিঃকঙ্কাল, তাই তো? বলো তো বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি? বহিঃকঙ্কাল কাইটিন। বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি? কাইটিন। 2 নম্বর বলো, এদের কিন্তু সন্ধিল উপাঙ্গ থাকে। সন্ধিল উপাঙ্গ মানে সন্ধিপথ। 3 নম্বর দেখো, এদের কিন্তু এই যে রক্ত সংবহন এখানে কেমন আছে? এদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র এটা কিন্তু মুক্ত। রক্ত সংবহন তন্ত্র যেই মুক্ত বলছি সেই এখানে হিমোসিল থাকবে। কি থাকবে? হিমোসিল মানে রক্তপূর্ণ গহ্বর। 4 নম্বর বলো, এদের রেচনাঙ্গ যদি এটা পতঙ্গ হয় তাহলে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা থাকতে পারে। ম্যালপিজিয়ান নালিকা কাদের হবে? যদি এটা পতঙ্গ হয়। আচ্ছা যদি চিংড়ি হয়? সবুজ গ্রন্থি। চিংড়ি হলে এটা হবে সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি হলে চিংড়ি হবে। যদি এটা কাঁকড়া বিছে হয় ওয়াকশাল।
কক্সাল গ্রন্থি হয়। কাদের হয়? কাঁকড়া বিছি। তাহলে আমরা দেখলাম বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে তৈরি, সন্ধিল উপাঙ্গ থাকে, রক্ত সংবহনতন্ত্র মুক্ত, হিমোসিল থাকে, সেই জন্য রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা অথবা সবুজ গ্রন্থি অথবা কক্সাল গ্রন্থি। কেমন আর্থ্রোপোডা আমরা ছবিটা আঁকলাম এবং দেখলাম। এইবার 2 নম্বর হয়েছে, এবার সিলোমিটার 3 নম্বর যাব। 3 নম্বর হচ্ছে মোলাস্কা। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মোলাস্কা। পর্বের নাম হচ্ছে মোলাস্কা। মোলাস্কা এটা আমরা একটা ছবি আঁকছি। আচ্ছা, আমি একটু এটা অন্যরকম ভাবে আঁকি, অত মনে নেই হয়। আচ্ছা দেখো, এই মোলাস্কা পর্বের প্রাণীদের, মোলাস্কা পর্বের প্রাণী হচ্ছে শামুক, শামুক, ঝিনুক ইত্যাদি। এদের এই মোলাস্কা পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেহ ম্যান্টেল পর্দা থাকে। পর্দাটার নাম বলো। ম্যান্টেল পর্দা দিয়ে আবৃত, তাই তো? ম্যান্টেল পর্দা দিয়ে আবৃত। 2 নম্বর কি? এদের মাংসল পদ থাকে, মাংসল পদ। এই মাংসল পদের নাম কি? সিটা। রেচনাঙ্গ হচ্ছে বোজানেসের অঙ্গ। রেচনাঙ্গের নাম কি? রেচনাঙ্গ নাম বোজানেসের অঙ্গ। বৃক্ক বলে, বৃক্ক আর বোজানেসের অঙ্গ এই দুটো। 4 নম্বর দেখো, এদের মোলাস্কা পর্বের প্রাণীদের শ্বাস অঙ্গ থাকে 2 প্রকার। শ্বাস অঙ্গের নাম কি কি বলো? জলে যখন থাকে তখন হচ্ছে টিনিডিয়াম। টিনিডিয়াম এই শ্বাস অঙ্গটা হচ্ছে জলজ প্রাণীদের ক্ষেত্রে, জলজ। আর যখন এরা স্থলে থাকে তখন তার নাম হচ্ছে পালমোনারি স্যাক। পালমোনারি স্যাক। এটা কোথায় থাকে? যখন এরা স্থলজ হয়, অর্থাৎ স্থলজ প্রাণীদের শ্বাসকের নাম পালমোনারি স্যাক। কেমন? তাহলে নিশ্চয়ই আমরা এক এক করে বলি। দেহ ম্যান্টেল পর্দা দিয়ে আবৃত, এদের মাংসল বঙ্কীয় ভাগে মাংসল পদ থাকে, তার নাম হচ্ছে সিটা। রেচনাঙ্গ বৃক্ক অথবা বোজানেসের অঙ্গ। শ্বাস অঙ্গ হচ্ছে টিনিডিয়াম এবং পালমোনারি স্যাক। মোলাস্কা পর্ব আমরা জানলাম। এরপরে আমরা জানবো এর পরের পর্বের নাম বলো। একাইনোডার্মাটা। মোলাস্কা পরে পৃথিবীতে এসছে একাইনোডার্মাটা। আমরা সিলোমেটার মধ্যে আলোচনা করছি। এবার 4 নম্বর পর্বের নাম হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা একটা ছবি আমরা আঁকবো। আচ্ছা দেখো,
দেহের ওরাল তলে এরকম অ্যাম্বুলেক্রা থাকে। দেহের ওরাল তলে কি থাকে? অ্যাম্বুলেক্রা থাকে। এগুলোকে বলে অ্যাম্বুলেক্রা। অ্যাম্বুলেক্রা খাঁজ, ওরাল তলে অ্যাম্বুলেক্রাল খাঁজ থাকবে। দেহ 5টি বাহু থাকে। দেহ একটি কণ্টক কাটা দিয়ে আবৃত, অসিকিউল, চুল নির্মিত অসিকিউল, চুল নির্মিত অসিকিউল দিয়ে আবৃত, চুল নির্মিত অসিকিউল। অসিকিউল দ্বারা দেহ আবৃত। মনে রাখবে অসিকিউল হচ্ছে এটা কাটা, চুল নির্মিত কাটা। কেমন? নেক্সট হচ্ছে কি 2 নম্বর তো বললাম অ্যাম্বুলেক্রা। 3 নম্বর হচ্ছে এদের গমনাঙ্গের নাম হলো, গমনাঙ্গের নাম টিউবফিট। গমনাঙ্গের নাম কি? বা নালিকা পথ বলতে পারো। টিউবফিট হচ্ছে গমনাঙ্গ। গমনাঙ্গের নাম কি? টিউবফিট। আর কি থাকে? জল সংবহন তন্ত্র থাকে। তাহলে বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখলাম তারা মাছের ক্ষেত্রে কি কি দেখলাম? 1, দেহ কণ্টকদ্বয় বা কণ্টকময়, অসিকিউল নির্মিত চুল দ্বারা এটা গঠিত। দেহের ওরাল তলে অ্যাম্বুলেক্রাল খাঁজ দেখা যায়। এদের গমনাঙ্গের নাম হচ্ছে টিউবফিট। এদের দেহে জল সংবহন তন্ত্র দেখা যায়। কেমন? তাহলে একাইনোডার্মাটা পর্বের যে বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য জানলাম। একাইনোডার্মাটা পর্ব পরে পৃথিবীতে কে এসছে বলো? হেমিকর্ডাটা। এবার আমরা হেমিকর্ডাটা আসবো। হেমিকর্ডাটা কিন্তু এরা হচ্ছে কর্ডাটা। হ্যাঁ বলো, ছেড়ে দাও। টাইম হয়ে গেছে কি? তাহলে ছেড়ে দাও। তাহলে এসছে কে তোমার মা? পরে আসবে? হ্যাঁ, আচ্ছা, ও তোমার দাদাকে বুক করতে হবে তো। আগে তুমি করবে? হ্যাঁ তুমি করবে, তোমার ফোন আছে তো। আচ্ছা, হেমিকর্ডাটা আমরা পড়ে দিই। হেমিকর্ডাটা মনে রাখবে, এই হেমিকর্ডাটা পর্বটা হচ্ছে কার সংযোগ রক্ষা করে? একদিকে নন কর্ডাটা আর একদিকে কর্ডাটা। তাদের যে সংযোগ রক্ষা করে কে? হেমিকর্ডাটা। এরপরে কিন্তু কর্ডাটা এসে পৃথিবীতে। তাহলে মনে রাখবে হেমিকর্ডাটা হচ্ছে নন কর্ডাটা, আর কর্ডাটার সংযোগ রক্ষা করে হেমিকর্ডাটা। একটা প্রাণীর ছবি আমরা আঁকলে এটা বুঝতে পারবো। দেখো, আমি একটা প্রাণীর ছবি আঁকছি, ব্যালানোব্রোসাস। একটা প্রাণীর ছবি আঁকছি, ব্যালানোব্রোসাস। এই যে একটা প্রাণীর ছবি এঁকেছি, ভালো করে লক্ষ্য করো। একটি প্রাণীর ছবি এঁকেছি, ব্যালানোব্রোসাস। হেমিকর্ডাটা পর্বের দেখতে কেমন? 1 নম্বর হচ্ছে নরম, কেঁচোর ন্যায়। কেমন দেখতে? কেঁচোর ন্যায়। দেখো, দেহ 3টি খণ্ড নিয়ে গঠিত। প্রথমটার নাম হচ্ছে প্রোবোসিস। কি? এটার নাম হচ্ছে প্রোবোসিস। এটার নাম হচ্ছে কলার। আর তারপরে অংশটার নাম হচ্ছে ট্যাঙ্ক। তাহলে দেহ, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। দেহ প্রোবোসিস, কলার এবং ট্যাঙ্ক নিয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে এদের কর্ডাটা থাকে না, কিন্তু তার পরিবর্তে কি থাকে?
স্টোমোকর্ড থাকে, স্টোমোকর্ড থাকে, যা কোন পর্যন্ত বিস্তৃত, যা প্রোবসিস পর্যন্ত বিস্তৃত থাকে, প্রোবসিস পর্যন্ত বিস্তৃত, তাই তো? আমরা তাহলে দেখো আর একটা বৈশিষ্ট্য কি যেন আছে, আর একটা কি আছে দেখো, আর কি আছে লিখেছি? একটা হচ্ছে দেহ নরম কেচন নেয়, প্রোবসিস কলার ট্যাঙ্ক দিয়ে দেহ গঠিত, স্টোমোকর্ড থাকে যা প্রোবসিস পর্যন্ত বিস্তৃত, ও গলবিলীয় ছিদ্র। হ্যাঁ, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে গলবিলীয় ছিদ্র। এই গলবিলীয় ফুলকা ছিদ্র, এই যে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, এইটা কিন্তু মনে রাখবে এটা ইউ আকৃতির হবে, ইউ আকৃতি। তাহলে আমরা হেমি গটাটা পর্যন্ত করেছি। এরপরে আমরা যেটা তোমাদের পড়িয়েছি অলরেডি, একটা হচ্ছে ইউরো গটাটা, সেফালো গটাটা এবং ভার্টিব্রেটা, তাই তো? ইউরো গটাটা ছবি মনে আছে, ওই যে মলকিউলা, তারপরে সেফালো গটাটা এবং তারপরে গটাটা। আচ্ছা, এই যে ইউরো গটাটা, ইউরো মানে কি? ইউরো মানে লেজ, ইউরো মানে লেজ। তাহলে নোটোকর্ডটা কোথায় থাকবে? লেজ অংশে থাকবে। সেফালো মানে মস্তক, তার মানে নোটোকর্ড মস্তক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকবে। তারপরে এসছে কারা এসছে? কর্ডাটা, তাই তো? তারপরে এসছে ভার্টিব্রেটা। আচ্ছা বলো তো, একটা ছবি এঁকেছিলাম আমি, একটা ছবি এঁকে তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে কর্ডাটা পর্বের একটা ছবি আঁকছি। এটা হচ্ছে কর্ডাটার একটি সব ক্ষেত্রে এই ছবিটা থাকবে। কর্ডাটা দেখো এখানে একটা ফাঁপা, এই বলো এই ফাঁপা অংশটার নাম কি? আর নিচের এই অংশটার নাম? এখানে এইগুলোর নাম কি? তাহলে এই যে কর্ডাটা পর্ব, মনে রাখবে কর্ডাটা যে কোনো কর্ডাটা, এটা হচ্ছে ইউনিক, সমস্ত কর্ডাটার ক্ষেত্রে খাটবে, সেই জন্য এই ছবিটা দিতে পারি। তাহলে দেখো কর্ডাটা পর্বের, এই কর্ডাটা যদি বলে কর্ডাটা পর্বের প্রথম বৈশিষ্ট্য, আমি একটু মুছে দিই, আমি এটা এই বৈশিষ্ট্যগুলো যে তোমাদের স্মরণের জন্য আমি বলে দিই। দেখো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো, এক নম্বর হচ্ছে এটার নাম কি? এটার নাম কি? এই ওপরেটা দেহের পৃষ্ঠভাগে কি থাকে? নার্ভ কর্ড থাকে। আর দেখো এইটা কি? এটা হচ্ছে নোটোকর্ড, নোটোকর্ড। এটা হচ্ছে মুখছিদ্র, এটা কি? মুখছিদ্র। এইগুলো হচ্ছে গলবিলীয় মুখছিদ্র, এগুলো কি? গলবিলীয় ফুলকা ছিদ্র। এটা কি? বায়ু ছিদ্র, বায়ু ছিদ্র। তার মানে এদের বায়ু পরবর্তী লেজ থাকে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য, এগুলো আমি একটু বলে দিই। দেখো কর্ডাটা পর্বের প্রাণীদের কখন থাকে? ভ্রূণ দশায় বা সারা জীবন নোটোকর্ড, কি বললাম? ভ্রূণ দশায় থাকতে পারে বা সারা জীবন নোটোকর্ড থাকে। এক দেহের পৃষ্ঠভাগে কি থাকে? ফাঁপা নার্ভ কর্ড, ফাঁপা, এটা কিন্তু ফাঁপা নার্ভ কর্ড থাকে, এটা হচ্ছে ফাঁপা নার্ভ কর্ড থাকে। বায়ু পরবর্তী লেজ থাকে, বায়ু পরবর্তী লেজ থাকে। এবং এই যে গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে, গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। তাহলে কর্ডাটা পর্বের প্রধান যে বৈশিষ্ট্যগুলি, এক
নোটোকর্ড, নার্ভ কর্ড, গলগীয় উল্কা ছিদ্র। এইটা বলতেই হবে। কি কি বললাম? নোটোকর্ড, নার্ভ কর্ড এবং গলগীয় উল্কা ছিদ্র। এই নোটোকর্ড যখন মেরুদণ্ডে এসছে, নোটোকর্ড, এবার নোটোকর্ড কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে। নার্ভ কর্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পরিণত হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তার মানে এটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। এটা তৈরি হবে যখন এই কর্ডাটা পর্ব, ভাটি তো ভাটিবেটা এই কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, কিন্তু যখন এটা কি বলে এটা কর্ডাটা মানে এটা ভাটিবেটা হয়ে যাবে, তখন কিন্তু এই নোটোকর্ড কিসে পরিণত হয়? নোটোকর্ড মেরুদণ্ডে, নার্ভ কর্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এইগুলো হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তোমাদের একটা প্রশ্ন আছে যে সব মেরুদণ্ড কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। তার মানে দেখো এই অ্যাসিডিয়া এবং অ্যাম্ফিওক্সাস এরা কর্ডাটা। কারণ এই দুটো প্রাণীর নাম বলছি, একটা হচ্ছে অ্যাসিডিয়া আর একটা নাম হচ্ছে অ্যাম্ফিওক্সাস। এই দুটি পর্বের প্রাণীদের কি এদের মধ্যে নোটোকর্ডও আছে, নার্ভ কর্ডও আছে। তাই এই দুটো জিনিস আছে, তার মানে এরা আছে কর্ডাটা। কিন্তু এদের এই নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়নি, নার্ভ কর্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিণত হয়নি। তাই এরা কর্ডাটা হলেও মেরুদণ্ডী নয়। কি বুঝতে পেরেছি? তাহলে মেরুদণ্ডী তখনই হবে যখন নোটোকর্ড কিসে পরিণত হবে? নার্ভ কর্ড। আর একটা কথা হচ্ছে মস্তিষ্ক তখন তাদের করটি দিয়ে আবৃত হবে, এই জন্য তাদের ক্রেনিয়েটাও বলা হয়। কি বলা হয়? ক্রেনিয়েটা বলে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নিশ্চয়ই তোমরা যা বুঝতে পেরেছো, এবং এটা পড়বে। পরের দিন আমি কর্ডাটা পর্বর শেষ অংশটা যেটা আলোচনা করা হয়নি সেটা আলোচনা করব। আজকে রাখছি।